সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিএসবি ক্যামব্রিয়ান নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের এই অনুষ্ঠানে। আমাদের এই সাপ্তাহিক আয়োজনের ছায়া সংসদে এবারের বিষয় নির্ধারিত হয়েছে রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতা না হওয়ার জন্য দায়ী কে। এতে সরকারি দল হিসাবে বক্তব্য প্রদান করবে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ঢাকা এবং বিরোধী দল হিসাবে বক্তব্য প্রদান করবে ইভাইস ইউনিভার্সিটি ঢাকা। বিএসবি ক্যামব্রিয়ান নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার আমাদের আজকের যে তিনজন সম্মানিত বিচারক আমাদের সাথে বিচার কার্য সম্পাদন করবে, এবার আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমাদের সাথে রয়েছেন সাংবাদিক নাজমুল হাসান, সিনিয়র সাংবাদিক ও চিফ রিপোর্টার দৈনিক ইত্তেফাক। রয়েছেন ডক্টর এএসএম আতিকুর রহমান, অধ্যাপক সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং মডারেটর ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। আরও রয়েছেন সাংবাদিক মাহমুদ হাফিজ, লেখক ও সাংবাদিকতা করছেন দীর্ঘদিন থেকেই। বিতর্ক প্রতিযোগিতাটি পর্যবেক্ষণ করে আমাদের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে পর্যবেক্ষক অতিথি হিসাবে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের সবশেষে। তবে তার আগে শুরু করছি এই ছায়া সংসদ। শুরুতেই আমি এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী জোবায়ের সর্দার মার্জিনকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। মাননীয় সংসদ নেতা, আমরা আজকে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি, প্রস্তাবটি উত্থাপনের আগে বলতে হয়, একদিকে বিরোধী দলের শ্যামের বাঁশির মোহ, অন্যদিকে কুলের সম্ভ্রম। ঠিক সেই মুহূর্তে আজকের এই মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি, প্রস্তাবটি হলো আজকের এই সংসদ মনে করে বর্তমান রাজনৈতিক সংকটের জন্য বিরোধী দল দায়ী। মহাস্পিকার প্রস্তাবটির যে গুরুত্বপূর্ণ প্রপঞ্চগুলো বিশ্লেষণের দাবি রাখে সেটি উল্লেখ করছে মহাস্পিকার। আজকে রাজনৈতিক সংকট বলতে বর্তমান নির্বাচনকালীন সংকটকে বোঝাচ্ছি, নিরসন বলতে সংকটময় পরিস্থিতি থেকে স্বাভাবিক পরিস্থিতিতে উত্তরণের অবস্থাকে বোঝাচ্ছি, সমঝোতা বলতে আলোচনা সাপেক্ষে সুষ্ঠু সমাধানকে বোঝাচ্ছি, এবং আজকের বিরোধী দল বলতে বর্তমান প্রধান বিরোধী দল সহ 18 দলীয় জোটকে বোঝাচ্ছি। মহাস্পিকার, প্রতিদিন গড়ে যেখানে প্রায় 3000 কোটি টাকা ক্ষতি হচ্ছে, ঠিক সেই মুহূর্তে বছরের শেষে এসে দেখি ইউরোপীয় ইউনিয়নের মার্কেটে শুরু হবে জিএসপি নিয়ে আলোচনা। আর ঠিক সেই মুহূর্তে আমাদের বিরোধী দলীয় নেত্রী যখন ঘোষণা দিলেন 29শে ডিসেম্বর তিনি কর্মসূচি দিয়ে সমস্ত ঢাকাতে মানব অভিযাত্রা নিয়ে আসবেন, এবং সেখান থেকে এটি আশ করা যায় 5ই মের মতো আরেকটি শাপলা চত্বরের ঘোষণা সেখানে হতে পারে, যার পূর্বাভাস বাঙালি জাতি আগে পেয়েছে। স্পিকার, আমরা একটু প্রশ্নটা নেই। মানুষকে উনি বললেন যে 29 তারিখে যে সমাবেশের আয়োজন করেছেন সেই সমাবেশটি মানুষের আমরা সর্বজন স্বীকৃত যে সমাবেশটি একটি শান্তিপূর্ণ সমাবেশ, এবং সেখানে কিন্তু সরকারকে নিয়ে আলোচনার জন্য আবারও অনুরোধ জানিয়েছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বরঞ্চ সেই আলোচনাকে পণ্ড করার জন্য বিভিন্ন ব্যবস্থা করছেন। তাহলে এটাকে আপনি সমঝোতার জন্য কি বলবেন, যে সমঝোতার জন্য তারা কতটা আগ্রহী সরকারকে? একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরলেই আপনারা বাদ বাকি উত্তরগুলো পেয়ে যাবেন। কারণ আপনারা এ যাবৎকাল যতগুলো শান্তিপ্রিয় সমাবেশ আমাদেরকে উপস্থাপনা করেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন, তাতে এই পর্যন্ত 250 জন মানুষ নিহত হয়েছে, অবরোধে 128 জন, এবং পরবর্তীতে এসে দেখা গেছে গাড়িতে পুরো 25 জন মারা গিয়েছে। স্পিকার, আজকে শুনি বলুন। স্পিকার, উনি বললেন শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। উনি শান্তিপূর্ণ আন্দোলনের ডাককে যদি সহিংসতা বলেন মানুষকার, তাহলে উনি অপমান করছেন সেই 52 ভাষা আন্দোলনকে মানুষকার, উনি 71 সালের স্বাধীনতা আন্দোলনকে মানুষকার, 90-এর গণ আন্দোলনকে অপমান করছেন মানুষকার। আপনাদের এই শান্তিপূর্ণ সমাবেশ এবং সমঝোতার ভিতরে দেখতে পেয়েছি একদল হায়না, একদল সেই শকুন দানা বেঁধে এসেছে সেই পাকিস্তানের অপশক্তির মতো এসে তারা এ দেশের মাটিতে যুদ্ধ অপরাধীদের সমর্থনের তালিকাভুক্ত হয়ে এসে সহিংসতা চালিয়েছে বিরোধী দলের ছায়াতটে এসে। আমরা এটি আজকে প্রমাণিত। স্পিকার, এখন আসুন সমঝোতার দিকে। স্পিকার, আমার মাননীয় প্রধানমন্ত্রী যখন সমঝোতার জন্য তাদেরকে 27 অক্টোবর টেলিফোন করলেন এবং পরবর্তীতে বললেন 28 অক্টোবরে এসে গণভবনে সন্ধ্যার সময় আপনারা সমঝোতার জন্য বৈঠক করেন, তখন সরাসরি কিক মেরে উড়িয়ে দিয়ে স্পিকার সেই জিনিসটিকে তারা বললেন যে আমরা হরতাল দিয়েছি, হরতাল হবে এবং এই বাংলার মাটিতে হরতাল হবে। স্পিকার, যেহেতু একটি নির্বাচনকালীন সংকট স্পিকার, তাই নির্বাচন নিয়ে বলতে হয়। সাংবিধানিক ধারায় তাদের এই রাজনৈতিক অধিকার আছে স্পিকার নির্বাচনে না যাওয়ার, কিন্তু ইলেকশনকে প্রতিহত করা কিংবা প্রতিরোধ করার কোনো এখতিয়ার রাজনৈতিক অধিকারের আওতায় পড়ে না, সংবিধানের আলোকে আসে না স্পিকার। তারা 4টি সিটি কর্পোরেশন ইলেকশনে তাদের সর্বশক্তি নিযুক্ত করে যে নির্বাচনে গিয়েছে এবং প্রমাণ পরবর্তীতে এসে বলেছেন যে আমাদের জনপ্রিয়তা বেশি, তাহলে কোন অদৃশ্য শক্তির ভয়ে তারা নির্বাচনে গেলেন না? আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে বলেছেন আপনারা যেসব মন্ত্রণালয় চান আপনাদেরকে সেই সমস্ত মন্ত্রণালয় দিয়ে আমরা সরকার গঠন করে আসুন, সুস্থভাবে একটি দলীয় সরকারের অধীনে একটি নির্বাচিত মানুষের অধীনে আমরা নির্বাচন করি। স্পিকার, তাদের দাবি অসাংবিধানিক এবং তারা অগণতান্ত্রিক অনির্বাচিত প্রতিনিধিদেরকে দিয়ে দেশ চালাতে চায়। আপনারা চিন্তা ভাবনা করে প্রস্তাব দিলেন যে উপদেষ্টাদেরকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে। স্পিকার, তারা
হোমওয়ার্ক করে না স্পিকার, তাদের এই হোমওয়ার্কের স্ট্র্যাটেজি নেই স্পিকার। সেই উপদেষ্টাদের 3 জন মারা গেছেন, 5 জন চায়না চলে গিয়েছেন, বাকিদের ভিতরে অনেকেই রাজি না। তাহলে কিভাবে আপনারা কিসের ভিত্তিতে প্রস্তাব করেন, হোমওয়ার্ক কি করেন স্পিকার? এখন আসুন সুষ্ঠু সমাধানের দিকে। এই সংকটময় পরিস্থিতির জন্য কারা দায়ী? সংকটটি কাদের জন্য? এই সংকটটি এদেশের জনগণের জন্য, এই দেশের জন্য। এই সংকটটি বিরোধী দলের জন্য সংকট স্পিকার। আজকে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে এই সংকটের কারণে স্পিকার। আজকে বিরোধী দল অভিভাবকহীন, যারা জাতিকে পথ দেখাবে তারা আল কায়দা জঙ্গিদের মতো, তারা তালেবানের মতো ভিডিও কনফারেন্স করে। তাহলে ওই সমাবেশের দায়িত্ব কে নিয়ে করবে? ওখানে যে সহিংসতা হবে না তার উত্তর কে দিবে স্পিকার? আজকে যদি আপনারা পাওয়ারে থেকে এসে আপনার নেত্রীরা আমার প্রধানমন্ত্রীর খারাপ কাজগুলোর কঠোর সমালোচনা করতেন, তাহলে আজকে আপনারা নিজেদের দলের সঠিক সুষ্ঠু অবস্থান কি জাতির কাছে উপস্থাপন করতে পারতেন। তার পাশাপাশি আপনাদের আন্দোলনকে আরো ত্বরান্বিত করতে পারতেন, কিন্তু সেটা আপনারা করেননি। তাই আজকের এই মহান সংসদে প্রস্তাবটি যথাযথভাবে গৃহীত হওয়ার সকল দাবি রাখে। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সংসদ নেতা প্রধানমন্ত্রীকে। বাংলাদেশ আগুনে জ্বলছে, পুড়ছে, 250 জন ব্যক্তি ইতিমধ্যে মারা গিয়েছে। পাকিস্তানি অপশক্তি বিরোধী দলের সাথে যোগ হয়েছে। টেলি সংলাপের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সমঝোতার আহ্বান জানিয়েছেন, সেটাকে কিক মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। কোন ভয়ে আজকে বিরোধী দলের যারা অবস্থান করছেন তারা নির্বাচনে আসেনি, নানা প্রশ্ন ছুড়ে দিয়ে আজকে সরকারের পক্ষ থেকে এই ছায়া সংসদে বলা হয়েছে যে রাজনৈতিক সংকট নিরসনের জন্য এবং সমঝোতা না হওয়ার জন্য যে দায়ী, সে দায়ী হচ্ছে একমাত্র বিরোধী দল। আমরা দেখি আজকের এই ছায়া সংসদে বিরোধী দল আছে। এই ছায়া সংসদে আমাদের আজকের এই বিরোধী দলীয় নেতা মোহাম্মদ রিয়াজুল ইসলাম কিভাবে তার বক্তব্য উপস্থাপন করে। আজকে প্রধানমন্ত্রী প্রথমেই উপস্থাপন করতে গিয়েই আজকে প্রস্তাবটি ভুল উপস্থাপন করেছেন মাননীয় স্পিকার। আজকের প্রস্তাবটি ছিল সমঝোতা, সংকট নিয়ে না, সমঝোতা না হওয়ার জন্য কে দায়ী, কিন্তু সংকটকে তিনি এখানে তুলে এনেছেন। মাননীয় স্পিকার, সেই সংকটের তার প্রস্তাবটি আমি মেনে নিয়েও যদি সংকটের দিকে তাকাই তাহলে দেখবো সেই সংকটটি শুরু হয়েছিল পঞ্চদশ সংশোধনের মাধ্যমে মাননীয় স্পিকার। এবং এই পঞ্চদশ সংশোধনীর জন্য পরবর্তীতে সংশোধনী যখন করা হলো তখন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সাহেব স্পষ্ট বললেন এই সংশোধনের মাধ্যমে সমঝোতার পরিবর্তে সংঘাতের রাজনীতির প্রসার ঘটছে মাননীয় স্পিকার। তাহলে আমরা স্পষ্ট বলতে পারি যে এই সংকটটি আজকে সরকার দলের কারণে এই সংকটটি তৈরি হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারপরও আমরা এই ছায়া সংসদে আমি এমন একটি সময় দাঁড়িয়েছি যে সময় বিরোধী দল 10ম জাতীয় সংসদ নির্বাচনকে একটি ইনক্লুসিভ, ক্রেডিবল এবং পার্টিসিপেটরি নির্বাচন হিসেবে দেখতে চায় মাননীয় স্পিকার, কিন্তু পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি সরকার যেই নির্বাচনকে সমঝোতার সকল পথকে বন্ধ করে আজকে সরকার সেই একতরফা একটি অগণতান্ত্রিক নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে মাননীয় স্পিকার। সেই মুহূর্তে আজকে যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে সেই প্রস্তাবটি সম্পূর্ণ অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি লক্ষ্য করি সরকার যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যেই সংকট এই দেশে তৈরি করেছে সেই সংকট নিরসনের জন্য আমরা বারবার দেখেছি বিরোধী দলকে উদ্যোগ নিতে সমঝোতার জন্য, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কোনো সেই সুস্পষ্ট দেখতে পাইনি মাননীয় স্পিকার। আমরা দেখেছি এম.কে. আনোয়ার সাহেব সংসদে সরাসরি একটু অপেক্ষা করুন মাননীয় নেতা। জি, আপনি পঞ্চদশ সংশোধনীর কথা বললেন। যখন পঞ্চদশ সংশোধনীতে বিশেষ একটা কমিটি করা হয়, সেই কমিটিতে যখন আপনাদেরকে বারে বারে আহ্বান জানানো হয় তখন কেন আপনারা আসেননি? আচ্ছা বুঝলাম বিরোধী দল সেখানে গেল না, কিন্তু সেখানে যে সুশীল সমাজের এবং বাংলাদেশের বিশেষজ্ঞ প্রতিটি ব্যক্তিকে অবমাননা করা হচ্ছে, তাদের কারো মতামতকে গ্রহণ করা হয়নি মাননীয় স্পিকার। এবং তাহলে মাননীয় স্পিকার সংকট সেখানে শুরু হওয়াটাই স্বাভাবিক এবং এই সংকটের জন্য সরকারই দায়ী মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা দেখেছি বিরোধী দল কিভাবে আজকে সমঝোতার জন্য তারা উদ্যোগী। আমরা দেখেছি এম.কে. আনোয়ার সাহেবকে সরাসরি সংসদে প্রস্তাব করেছেন, তার কোনো উত্তর আমরা এখন পর্যন্ত সরকার থেকে পাইনি। মাননীয় স্পিকার, আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি পর্যন্ত পাঠিয়েছেন সরকার দলের কাছে, তারও কোনো উত্তর জাতি এখন পর্যন্ত দেখতে পায়নি। আমাদের এতই দুর্ভাগ্য মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সরকার যখন উদ্যোগ নিচ্ছে না তখন বিরোধী দল নিজের থেকে উদ্যোগ নিয়ে মানুষের অন্তর্বর্তীকালীন সরকার একটি রূপরেখা দিলেন যাতে সরকার সমঝোতার একটি প্রক্রিয়া চালু করতে পারে, কিন্তু সেই প্রক্রিয়াটি আজ পর্যন্ত জাতি দেখেনি মাননীয় স্পিকার। এতটাই দুর্ভাগ্য আমাদের। তার বিপরীতে সরকার যেই নির্লজ্জ ভূমিকা নিয়েছে মাননীয় স্পিকার, তাতে জাতি অবাক হয়েছে। জাতি কোনো সুষ্ঠু উত্তর পায়নি মাননীয় স্পিকার। আরেকটা পয়েন্ট নেই আমরা মাননীয় স্পিকার, তারা বললেন যে সরকার বর্তমানে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চালাচ্ছে, কিন্তু তারা যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা জানাচ্ছে সেটা গণতান্ত্রিক কিনা সেটা স্পষ্ট করে দেন। মাননীয় স্পিকার, এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেই 1996 সালে যখন আওয়ামী লীগ আন্দোলন করেছিল মাননীয় স্পিকার, আপনি আজকে তাকে আমি অনুরোধ করবো সে দেখিয়ে যাক যে সেই সময়ের চেয়ে আজকে রাজনৈতিক প্রেক্ষাপট সে কি পরিবর্তন আনতে পেরেছে যে আজকে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন নেই। 96 সালে সমঝোতার জন্য আমরা দেখতে পেয়েছি বিরোধী দলের নেত্রী কতটা আগ্রহী। মানুষের কতটা আগ্রহী থাকলে তিনি নিজে ইচ্ছা করে রাষ্ট্রপতির কাছে গিয়ে আধা ঘন্টা অপেক্ষা করে তিনি তার সাথে দেখা করেছেন। 1995 সালের 22 ডিসেম্বর যশোরের জনসভায় যখন আপনার বিরোধী দলীয় নেত্রী বলেন তত্ত্বাবধায়ক সরকারের দাবি সংবিধান বিরোধী, সেখানে আপনি 96 ইস্যু কিভাবে আনেন যেখানে আপনারা নিজেরাই দায়ী একটি অসাংবিধানিক।
মাননীয় স্পিকার, আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ইস্যু বাতিল করা, বর্তমানে কিন্তু বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নেই মাননীয় স্পিকার, শুধুমাত্র একটাই দাবি, যেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এবং এই গণতান্ত্রিক দাবিকে, এই যৌক্তিক দাবিকেও তারা আজকে কটাক্ষ করে একটি বাকশালী নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে মাননীয় স্পিকার। এবং আজকে সমঝোতা না হওয়ার জন্য সরকারই স্পষ্ট দায়ী, এটা সবার কাছে পরিষ্কার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা পক্ষান্তরে সরকার দল থেকে দেখেছি, তাদেরকে বারবারই দেখেছি বিরোধী দলের নেতা নেত্রীদেরকে তারা গুম খুম তাদের নিজের জোর করে ক্ষমতার জোরকে চাপিয়ে দিয়ে তারা আজকে এটা প্রমাণ করেছে যে জোর যার মুল্লুক তার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা ছোটবেলায় শুনেছি মগের মুল্লুক, মাননীয় স্পিকার আজকে তারা সেটা লীগের মুল্লুক তৈরি করতে চাচ্ছেন দেশটাকে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাই তো তারা আজকে জানেন তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। যখন 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের ভরাডুবি দেখলেন, তখন তারা স্পষ্ট যে তারা আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না। তাই তো তাদের আর জনগণের প্রয়োজন নেই, তাই তারা আজকে জনগণকে বাদ দিয়ে মাননীয় স্পিকার একটি অগণতান্ত্রিক বাকশালী নির্বাচনের দিকে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এই সহিংসতা তৈরি করছে মাননীয় স্পিকার। তারপরেও ওনারা বলেন মাননীয় স্পিকার, তারপরেও তারা বলে থাকেন যে সমঝোতার দরজা এখনো খোলা। মাননীয় স্পিকার, বাড়ির মূল দরজা বন্ধ রেখে ঘরের দরজা যদি খোলা রাখা হয়, তাহলে সেই ঘরে কখনোই প্রবেশ করা যায় না। ঠিক তেমনিভাবে আজকে সরকারের যে তথাকথিত যে সমঝোতার খোলা দরজা দিয়ে কখনোই সমঝোতা হওয়া সম্ভব নয়, এবং এটাই স্পষ্ট যে আজকে সমঝোতা না হওয়ার জন্য সরকারই দায়ী মাননীয় স্পিকার। তাই তো আজকের যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেই প্রস্তাবটি সম্পূর্ণ অযৌক্তিক, এবং আপনার কাছে জোর দাবি জানাচ্ছি এই অযৌক্তিক প্রস্তাবটি যেন এই সংসদে কখনো গৃহীত না হয় মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। আমরা বিরোধী দলের বক্তব্য শুনলাম। মাননীয় বিরোধী দলের নেতা পঞ্চম সংশোধনীর মধ্য দিয়েই বাংলাদেশের সংঘাতের রাজনীতি, সংঘাতময় পরিবেশ সৃষ্টি হয়েছে বলে শুরু করেছেন। বলেছেন যে মির্জা ফখরুলের চিঠি, এম কে আনোয়ারের সংসদে প্রস্তাব, রাষ্ট্রপতির কাছে মাননীয় বিরোধী দলীয় নেত্রীর তার দলের অন্যান্যদেরকে নিয়ে সমঝোতার প্রস্তাব, এই সকল কিছুকে ভ্রুণ্ঠিত করে দিয়েছে সরকার, এবং সরকার কোনো ফলপ্রসূ কোনো কিছুতে অগ্রসর হচ্ছে না। তারা মগর মুলুকের মতো আচরণ করছে, তারা প্রধান দরজা বন্ধ করে রেখে ভিতরের দরজা খোলা রাখছে, যাতে আমরা সমঝোতার সকল উদ্যোগকে আমরা ব্যর্থ বলে মনে করছি, এবং এর জন্য দায়ী সরকারকে অঙ্গুলি দিয়ে তারা এই প্রস্তাব যাতে গৃহীত না হয় সেভাবেই এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে মাননীয় বিরোধী দলের নেতা তার বক্তব্য শেষ করলেন। আমরা ফিরে আসছি, আবারও সরকারের দিকে আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত খান মাহমুদুল হাসানকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে সংসদীয় গণতন্ত্র চর্চার সর্বোচ্চ জায়গা মহান সংসদে যখন এই পঞ্চদশ সংশোধন নিয়ে ভোট হয় মাননীয় স্পিকার, সেই ভোটে 291 ভোট পায় পক্ষে এবং বিপক্ষে পরে মাত্র একটি ভোট মাননীয় স্পিকার। সেই সংশোধনীতে মাননীয় স্পিকার যখন তাদেরকে বারবার ডাকা হয় আলোচনার জন্য, একটি বারের জন্য তারা সাড়া দেননি মাননীয় স্পিকার। আজকে নির্বাচন নিয়ে সংকটের কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, সেই সংকট দূর করার জন্য একটা শক্তিশালী এবং একটা নির্ভরযোগ্য একটা নির্বাচন কমিশন গঠনের জন্য মাননীয় স্পিকার বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটা সর্বদলীয় সব রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে আলোচনার প্রেক্ষিতে একটা সার্চ কমিটি গঠন করা হয়। সেখানে তাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও মাননীয় স্পিকার, একবার নয় বহুবার অনুরোধ করা সত্ত্বেও তারা সেখানে মাননীয় স্পিকার তাদের নাম প্রস্তাব করেননি। মাননীয় স্পিকার, তারা আলোচনায় বিশ্বাসই করেন না মাননীয় স্পিকার। তাদের জবাব হলো তাণ্ডব আর মাননীয় স্পিকার ধ্বংস আর হরতাল অবরোধের মাধ্যমে মাননীয় স্পিকার। আজকে মাননীয় মন্ত্রী একটু অপেক্ষা করুন। জি মাননীয় স্পিকার, উনি বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটা ওনাদের ছিল, আমরা প্রশ্ন করেছিলাম, আমরা উত্তর দেননি। আবার বলতে চাচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটা আপনারা কোন প্রেক্ষিতে করছেন, এমনকি রাজনৈতিক পরিবর্তন এনেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা এখন নির্বাচন করতে পারি, সেটা আপনি দেখিয়ে যান স্পষ্ট। জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ফার্স্ট 6টি সিটি কর্পোরেশন নির্বাচন মাননীয় স্পিকার দেশবাসী দেখেছে, সেই নির্বাচন একদম স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের উপরে ভর করেই তারা সারা দেশে গলাবাজি করেছে মাননীয় স্পিকার যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং তাদের জনসমর্থন, আজকে সরকারের জনসমর্থন নেই। যদি এই নির্বাচনের উপরে ভর করে মাননীয় স্পিকার বলা যায় যে সরকারের জনসমর্থন নেই, তাহলে সেই নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং সেই সরকারের অধীনে কেন আর একটা নির্বাচন সুষ্ঠু হবে না সেটি তারা দেখিয়ে যাবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনারা বারবার সহিংসতার কথা বলে আছেন, কিন্তু নরসিংদীতে যখন লোকমান হত্যাকাণ্ডের জন্য 500 কোটি টাকা রেল ক্ষয়ক্ষতি হলো, এটা রেল প্রতিমন্ত্রী থেকে একটি স্মারকলিপি, তাহলে সেখানে আপনারা নিজেরা যেখানে ক্ষয়ক্ষতি করছেন, তাহলে সেখানে কি আপনারা কোনো সহিংসতা করে যাননি? উত্তরটি দিয়ে যাবেন মাননীয় স্পিকার। বিগত দিনের ইতিহাস টানা হচ্ছে মাননীয় স্পিকার। আমরা আলোচনা করছি রাজনৈতিক সংকট নিরসনের জন্য কারা সমঝোতা না হওয়ার জন্য কারা দায়ী। সহিংসতার কথা বলে আছেন, এইজন্য আমরা বলছি আপনারা আজকে জি, বক্তব্য শুনলে আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। বক্তব্য শুনুন দয়া করে। মাননীয় স্পিকার, মে মাস থেকে মাননীয় স্পিকার আজকে পর্যন্ত 62 দিন হরতাল দেওয়া হয়েছে এবং সেই হরতালে 250 জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে মাননীয় স্পিকার, যারা কেউ মাননীয় স্পিকার এই সংকটের জন্য দায়ী ছিল না। মাননীয় স্পিকার,
অবরোধের মাধ্যমে 128 জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে মাননীয় স্পিকার। আজকে দেশব্যাপী 10,000-এর বেশি গাড়ি ভাঙচুর করা হচ্ছে মাননীয় স্পিকার। আমরা যখন বিআরটিসি রেলে যখন নতুন নতুন বগি সংযোজন করি তখন তারা সেগুলোকে পুড়িয়ে ধ্বংস করে দিয়ে দেশকে অচল করে দিতে চায় মাননীয় স্পিকার। এই হলো তাদের দেশপ্রেম। আজকে আমার প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে যখন মাননীয় বিরোধী দলীয় মহাসচিবকে বললেন আপনারা মহাসচিব পর্যায়ে আলোচনা শুরু করেননি মাননীয় স্পিকার। তাদেরকে আহ্বান করা হয়, তারা মাননীয় স্পিকার সংঘাতের মাধ্যমে জবাব দেয়। আমরা একটা প্রশ্ন নেই জি মাননীয় স্পিকার, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে 10ম সংসদ নির্বাচন নিয়ে কোনো সমঝোতা হবে না, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সমঝোতা হবে, সেখানে আপনি এমন কি ওহি পেলেন যার ভিত্তিতে বলছেন যে আপনারা সমঝোতা করতে চান? জি বলে যাবেন দয়া করে। মাননীয় স্পিকার, নির্বাচন একটা সাংবিধানিক প্রক্রিয়া যেখানে সকল প্রক্রিয়া সম্পন্ন। আজকে তারা শেষ পর্যায়ে এসে এখনো তারা সেই কথাই বলছে। সদিচ্ছা আছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সমঝোতা হলে প্রয়োজন হলে সংসদ ভেঙে দিয়ে আবার নির্বাচন দেওয়া হবে। তারপরেও তারা সেটাই বলছেন মাননীয় স্পিকার। তারা 48 ঘন্টার আলটিমেটাম দিলেন। 24 ঘন্টার মাধ্যমে প্রধানমন্ত্রী আপনাদেরকে ফোন করে আলোচনার জন্য আসার জন্য আহ্বান করলেন। তারা হরতাল প্রত্যাহার করেন। সেই হরতালে মাননীয় স্পিকার 20 জন মানুষকে হত্যা করা হয়। সেই হত্যার দায় আজকে তাদের স্পষ্টভাবে মাননীয় স্পিকার। তারা মাননীয় স্পিকার সেদিন মাননীয় বিরোধী দলের একটা সত্য কথা সঠিকভাবে বলেছেন, তারা হরতাল অবরোধের মধ্যে বাইরে নামেন না মাননীয় স্পিকার। একদম সত্য কথা। বিরোধী দলের নেতৃত্ব নামেনি না, তার সাথে যারা নেতাকর্মী আছে মাননীয় স্পিকার তারাও নামে না। কারণ আমরা দেখি আজকে বিরোধী দল কর্মসূচি দেয় আর সফল বাস্তবায়ন করার দায়িত্ব থাকে ওই জামাত শিবিরের উপর মাননীয় স্পিকার। রাজপথে তাণ্ডবের মাধ্যমে জবাব দেওয়া হয় মাননীয় স্পিকার। আজকে তারা কি চায় জাতি বুঝে গেছে মাননীয় স্পিকার। নির্দলীয় নিরপেক্ষ একটা নির্বাচন হোক সেটা তারাও চায় না মাননীয় স্পিকার। কারণ আজকে তাদের উদ্দেশ্য হলো একটা অপশক্তির হাতে, একটা অগণতান্ত্রিক শক্তির হাতে ক্ষমতা তুলে দিয়ে সেই ক্ষমতার ভিত্তিতে যুদ্ধ অপরাধীদের মুক্ত করা মাননীয় স্পিকার। তাই তো দেখি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা যখন মিছিলে নেতৃত্ব দেন আর সেই মিছিলে স্লোগান দেওয়া হয় এই দেশ সেই দেশ কাদের মোল্লার বাংলাদেশ মাননীয় স্পিকার, প্রমাণ হয়ে যায় তারা কি চায়। তারা আলোচনাও চায় না, সমঝোতাও চায় না মাননীয় স্পিকার। তখন বুঝি মাননীয় স্পিকার এই আলোচনার জন্য তারাই দায়ী, সমঝোতা হচ্ছে না। তাই এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করেছেন সেটি সর্বসম্মতিক্রমে গ্রহণ হওয়ার যোগ্যতা রাখে গৃহীত হবে, সেই দাবি জানিয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখযোগ্য কিছু বললেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথম যে সার্চ কমিটি করা হয়েছে এটি ইতিপূর্বে কখনো করা হয় নাই। এবং আজকে বিরোধী দলের যে তাণ্ডবের কথা বলতে গিয়ে তিনি 62 দিন হরতালের কথা, মে মাস থেকে 10,000 গাড়ি পোড়ানো, শত শত মানুষকে আবারও হত্যা করার কথা তিনি বলেছেন। যখন হরতাল দেওয়া হয়, নানা অবরোধ দেওয়া হয়, সেখানে কিন্তু বিরোধী দল সেখানে ভূমিকায় থাকে না। সেখানে আসে জামাত ইসলাম শিবির, এসে সেই হরতালকে বিভিন্নভাবে কুলুষিত করে মানুষকে হত্যা করছে। তিনি এক পর্যায়ে যে কথা বলেছেন সেই কথার সাথে সংযোগ করে বলতে চাই, এই দেশ সেই দেশ, এটি হচ্ছে বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটি জিয়াউর রহমানের বাংলাদেশ, এটি শেখ হাসিনার বাংলাদেশ, এটি বেগম খালেদা জিয়ার বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশটাই আমরা আবারও আসছি বিরোধী দলের দিকে। আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা অনিতা ইসলামকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। আজকে সরকারি দল এতটাই ভুল করেছে যে আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। তবে মাননীয় স্পিকার, আজকের এই আলোচনাটি করব আমি সম্পূর্ণ কিছু গণমাধ্যম থেকে এবং সংবিধান থেকে বের হয়ে আসা প্রমাণের ভিত্তিতে। উনি বলে গেলেন কি প্রধানমন্ত্রী সমঝোতা করতে চান। 23 ডিসেম্বর 2013 প্রথম আলোতে প্রকাশিত একটি সংবাদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন নির্বাচনের পর বিরোধী দলের সাথে আলোচনা হতে পারে। অর্থাৎ উনি আগে ক্ষমতা নেবেন, শাসনভার নেবেন, তারপর উনি সমঝোতা করবেন। মানে তার আসনটি তিনি ছাড়ছেন না মাননীয় স্পিকার, এইটাই সুস্পষ্ট। তারপর উনি জামাতের কথা বলে গেলেন। মাননীয় স্পিকার, যখন 1996 সালে আমরা দেখতে পাই যে একে ফজলুল হককে এমপি নির্বাচন করে ক্ষান্ত হননি, উনি তাকে প্রতিমন্ত্রিত্ব দিয়েছে, পাটমন্ত্রী হিসেবে নির্বাচিত করে তার গাড়িতে পতাকা তুলে দিল, তখন কিছু হয়নি। অথচ একে ফজলুল হক 71 সালে শান্তি কমিটির সদস্য ছিল। একইভাবে আমরা দেখতে পাই জামালপুরের নুরুল ইসলামেও কিন্তু ছিলেন সেই সময় ধর্ম প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, যদি উনি বলেন যে সহিংসতার কথা বলে গেছিলাম, লোকমান হত্যার কর্মকাণ্ডের কথাটা আপনি বলে যাবেন, উনি বলে গেলেন বক্তব্যের মাঝে সুস্পষ্ট প্রমাণিত পাবেন, কোনো প্রমাণই আমরা পেলাম না। মাননীয় স্পিকার, উনি না বক্তব্য থেকে এড়িয়ে গেলেন। মাননীয় স্পিকার বলে গেলেন সংসদে কেন আসছি না, যেখানে বিরোধী দলীয় চেয়ারপারসনের পরিবার নিয়ে অসম্মানজনক কথা বলা হয় সেখানে কিভাবে আমরা সেই সংসদে যেতে পারি মাননীয় স্পিকার? সেখানে কোনোভাবে বিরোধী দল যাবে না। মাননীয় উপনেতা একটু অপেক্ষা করুন। জি, এই সংকট নিরসনে এবং সমঝোতার জন্য আপনাদের উদ্যোগটা
কি এবং আপনাদের বিরোধী দলীয় মহাসচিব কোথায়, কে সমঝোতা করবে? আপনারা তো সমঝোতার নামে এতটাই ভয় পাচ্ছেন যে 29শে ডিসেম্বর সেই সম্মেলনটি করতে দিচ্ছেন না। যতবারই শান্তি সমাবেশ করা হয় ততবারই আপনি পুলিশ দিয়ে গুলি ছোড়েন। তাহলে সমাবেশের নামে তো সমাবেশই করতে দেন না। কারণ আপনি জানেন যে আজকে 16 কোটি জনগণ আপনাদের বিপক্ষে যাবে। এই শান্তি সমাবেশ হলে আপনারা হেরে যাবেন সামনে নির্বাচনে। এই পর্যন্ত কতগুলি শান্তিপূর্ণ সমাবেশ আপনারা করেছেন এবং কোন সমাবেশে হত্যাকাণ্ড ছিল না সেটির উত্তর দেন। কোন সমাবেশে একজন মানুষ মারা যায়নি, কোন সমাবেশে একজন মানুষ হত্যা হয়নি সেইটির একটি উদাহরণ দিয়ে যান। আপনারা কোন সমাবেশে মানুষ মারেননি? বিরোধী দলের উপরে মাননীয় স্পিকার, যখন আমরা শাহবাগ থানার পাশে একটি বাসে যখন আগুন দেয়া পেট্রোল বোমা ছড়ে মারা হলো, সেখানে জীবন যুদ্ধে হাঁটতে শুরু করে 19টি তাজা প্রাণ। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে এমন একটি নৃশংস ঘটনা ঘটে যায়, অথচ আইন শৃঙ্খলা বাহিনী সেখানে মৌন ভূমিকা পালন করে। এরপরে ঠিক তার কিছুক্ষণের মধ্যেই বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আসামি তালিকাভুক্ত করা হয় বিনা তদন্তে। এটা সুস্পষ্ট যে সরকার দলের এই ঘটনার সাথে সম্পৃক্ততা আছে। একইভাবে যখন আমরা দেখি নরসিংদী রুটের বাসটি যখন আজিমপুরে নিয়ে আগুন দেওয়া হয় বিরোধী দল করেছে, তাহলে মাননীয় স্পিকার বিরোধী দল নিশ্চয়ই এক রুটের বাস অন্য রুটে নিয়ে আসছে। আরেকটু মাননীয় উপনেতা স্পিকার, তিনি পেট্রোল বোমায় পড়ে শাহবাগে পেট্রোল বোমায় পড়ে যাওয়া মানুষের কথা বললেন। আসলে এখন স্পষ্ট করে আপনি দেখিয়ে যান তথ্যসূত্র দিয়ে যে সেই ঘটনাটি কারা ঘটিয়েছে। আপনি একটু বলেন যে কোন তদন্ত ছাড়া কেন রুহুল কবির রিজভীকে আসামি তালিকাভুক্ত করলেন, তার কারণটি কি আপনি দেখে যেতে পারবেন না? অর্থাৎ এটাই প্রমাণিত যে সেই কর্মকাণ্ডের সাথে সরকার আজকে যখন আপনারা বলবেন যে দা কাঠি নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সবাই মাঠে নেমে পড়ো, রাস্তায় নেমে পড়ো, তখন সেই মানুষগুলো কি আমরা কি ঘরে বসিয়ে রাখবো কিনা? উত্তর দিয়ে দেন। উত্তর দিয়ে আপনাদের মাঝে আমরা দেখতে পেয়েছি। মাননীয় স্পিকার, দেশের জনগণ যখন এই সংকটময় অবস্থায় সমাধানে আসে বুক বেঁধে আছে, ঠিক তখনই রাষ্ট্রপতির সাথে জাতিসংঘের দূতের তাড়নকর বৈঠকটি না করতে দিয়ে তাকে 6 ঘন্টার মধ্যে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে দেওয়া হলো। মাননীয় স্পিকার, সেনাবাহিনীর প্রধানের সাথে সেই বৈঠকটি বাতিল করা হলো, এমনকি প্রধানমন্ত্রীর সাথে শেষ বৈঠকটি বাতিল করা হলো। সুতরাং মাননীয় স্পিকার, এটাই সুস্পষ্ট যে সম্পূর্ণ কৌশল করে সরকার এই বৈঠকটি বাতিল করেছে। অর্থাৎ প্রধানমন্ত্রী আজকে চান না যে রাজনৈতিক সংকটে কোনো সমাধান আসুক, যেখানে দেশের 16 কোটি জনগণ আশায় বুক বেঁধে আছে। মাননীয় স্পিকার, যখন দেখি যে বিদেশ থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয় বলে আমার কাছে খবর আছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে, মাননীয় স্পিকার আমরা বুঝতে পারি না আসলে খবরটি কি। এরপর যখন দেখি এর তো অবশ্যই যোগসূত্র আমরা খুঁজে পেয়েছি, যখন দেখি এইচটি ইমাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের টক শোতে এসে বলে যে 2013 সালে আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিকল্পনা, তখনই বুঝতে পারি তারা ক্ষমতায় থাকা কি রকম অপব্যবহার শুরু করে দিয়েছে। তাদের উপর কোনো অহিনাতি হয়েছিল যে তারা আজকে সেই ক্ষমতায় থেকে যাবে মাননীয় স্পিকার, অথচ তারা তাদের অপকর্মের দিকে ঝুঁকে পড়ছে এবং তারই নির্দেশনার উপরে আমরা দেখতে পাই যে সামনে 10ম নির্বাচনের ছেড়ে তারা এখন চলে আছে একাদশ নির্বাচনের দিকে। মাননীয় স্পিকার, যেখানে সংলাপ সমঝোতাকে পাশ কাটিয়ে আপনারা প্রার্থীবিহীন যে নির্বাচন করতে আছেন তা যুক্তির নয়, জেদের, বাস্তবায়নের নয়, অপকৌশলের। বিরোধী দল হিসেবে আমরা মনে করি ডেমোক্রেসি যে আর্ট অফ কম্প্রোমাইজ, কিন্তু আপনারা সমঝোতায় না এসে দাম্ভিকতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, যা শান্তি এবং উন্নয়নের ক্ষেত্রে বাধা নিয়ে আসছে এবং বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি নেতিবাচক চিত্রে উত্থাপন করতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, এইটা যখন আমাদের অবস্থা, তখন আমরা দেখি যে ফেনী শহরে বোমা বানাতে যে আহত হয় আওয়ামী লীগ যুবক। জি, আপনার সময় শেষ হয়েছে কিন্তু। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি আজকে এটাই বলে যাবো যে আজকে প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি উত্থাপন হয়েছে তা এই সংসদে যেহেতু আবার কোনো যোগ্যতা রাখে না। ধন্যবাদ মাননীয় ধন্যবাদ সবাইকে। আমরা শুনলাম বিরোধী দলীয় উপনেতার বক্তব্য। মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অঙ্গুলি তুলে তিনি বললেন যে তিনি সমঝোতা চান না এবং সমঝোতা হোক এ ধরনের কিছু চায় না। কারণ জয় তো বলেছে, মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে জয় বলেছেন যে খবর আছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে। এসটি ইমাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তার ভাষণ থেকে শোনা যায় তারা যে আবার ক্ষমতায় থাকার জন্য পরিকল্পনা করছে, হামলা মামলা গুমের কথা বলেছেন। তারা বলেছে যে নরসিংদীর বাস কিভাবে আজিমপুরে গিয়ে পড়ে, এটা কারা পড়াচ্ছে, পুলিশের সামনে 19 জন লোক মারা যাচ্ছে, কারা মারছে, এবং তারা এক্ষেত্রে সরকারের দিকে অঙ্গুলি দিয়ে বলল এর দায়বদ্ধতা সম্পূর্ণ সরকারের দিয়ে এবং আজকের যে প্রস্তাবটি সমঝোতা হওয়ার জন্য এর সম্পূর্ণ দায় সরকারকে গ্রহণ করতে হবে বলে তার প্রস্তাব এবং তার বক্তব্য তিনি শেষ করেছেন। আমরা ফিরে আসছি আবারও সরকারি দলের দিকে, আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদে মাননীয় সদস্য সরকারি দলের হাফিজউদ্দিন মুন্নাকে তার বক্তব্য প্রদান করার জন্য। এমন একটি সময় আজকে বক্তব্য দিতে এই সংসদে দাঁড়িয়েছি যখন আমরা সরকার
গণতন্ত্রকে গণতন্ত্রায়নের রূপ দেওয়ার চেষ্টা করছে, আর বিরোধী দল ককটেলের বৃষ্টি আর অবরোধের মিছিল নিয়ে মানুষ স্পিকার এই দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে মানুষ স্পিকার। মানুষ স্পিকার আজকে তাদের কথাগুলি শুনছিলাম মানুষ স্পিকার, কয়েকটি যুক্তি মানুষ স্পিকার না দিয়ে আজকে থাকা যাচ্ছে না মানুষ স্পিকার। তারা বলে গেলেন যে আজকে যদি সুষ্ঠু নির্বাচন হতে হয় তাহলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। মানুষ স্পিকার, কেন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে? আজকে জায়গাটা হচ্ছে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মানুষ স্পিকার, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা, যারা তত্ত্বাবধান করবে তাদের ভূমিকাটাই বড় মানুষ স্পিকার, সেখানে প্রধানমন্ত্রীর তো পদত্যাগটা বড় কিছু নয় মানুষ স্পিকার। তারপরে তারা বলে গেলেন মানুষ স্পিকার আজকে তারা সংসদে আসেন না, বিরোধী দলীয় নেত্রীকে নিয়ে অনেক কথা বলা হয় মানুষ স্পিকার, কিন্তু তারা যে মিথ্যাচার করছেন মানুষ স্পিকার, আজকে যখন বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মানুষ স্পিকার জন্মদিনের কেক কাটে খালেদা জিয়া মানুষ স্পিকার, তাদের মিথ্যা কেক কাটে মানুষ স্পিকার, সেই দিন মানুষ স্পিকার জাতি আসলে অবাক হয়ে যায় মানুষ স্পিকার, এই মিথ্যাচার তারা আসলে আজকে করতে পারেন না মানুষ স্পিকার। তারপরে তারা মানুষ স্পিকার আজকে বলে গেলেন যে একাদশ নির্বাচন নিয়ে এখন আলোচনা হচ্ছে মানুষ স্পিকার, তারা কখন সমঝোতায় আসতে চায় মানুষ স্পিকার? এটা তারা মানুষ স্পিকার লোক দেখানো, মানুষকে দেখানো একটা জায়গা খুঁজছে মানুষ স্পিকার। তফসিল মাননীয় সদস্য অপেক্ষা করুন। জি মানুষ স্পিকার, উনি বললেন যে প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করতে হবে। যখন কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য বলা হয়েছিল তখন তারা বলেছিল যে তার শরীর থেকে নাকি গন্ধ আসে বিএনপি। তাহলে শেখ হাসিনার শরীর থেকে কি আওয়ামী লীগের গন্ধ আসে না মানুষ স্পিকার? তিনি তো আওয়ামী লীগের উৎস মানুষ স্পিকার, সেখানে কি করে তারা বলেন তাকে পদত্যাগ করতে হবে না? মানুষ এখন কথা হচ্ছে আপনারা প্রধানমন্ত্রীর পদত্যাগ চান, পদত্যাগ চাওয়ার পরে কি কার হাতে ক্ষমতা দেওয়া হবে? আপনাদের বিরোধী দলীয় নেত্রীর হাতে কিনা সেটা স্পষ্ট করে দেখে যান মানুষ স্পিকার। আমি আমার বক্তব্যে ফিরে যাচ্ছি মানুষ স্পিকার। আজকের সংকটটা কি জন্য হচ্ছে মানুষ স্পিকার আমি একটু পরিষ্কার করে দিতে চাই মানুষ স্পিকার। আজকে তিনি বলেছেন তারা নির্দলীয়, তিনি কেউ প্রমাণ করতে পারেনি যে বিরোধী দলীয় নেত্রী নিজে ক্ষমতা চেয়েছেন। তিনি বলেছেন একটি নির্দলীয় সরকার অধীনে ক্ষমতা হবে, কারণ আমাদের দেশের এমন প্রেক্ষাপট এখনো হয়নি যে একটি দলীয় সরকার অধীনে নির্বাচন। স্পিকার আমি উত্তরটি খুব সহজ ভাষায় দিয়ে যাচ্ছি মানুষ স্পিকার। তারা আজকে যখন প্রেস কনফারেন্স করে একটি প্রস্তাব দেন, সেই প্রস্তাবে 20 জনের নাম ঘোষণা করেন, যার মধ্যে 3 জন মৃত এবং 5 জন মানুষ স্পিকার অস্বীকার করে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে থাকার, এবং বাকি যারা থাকেন তাদেরকে মানুষ স্পিকার খুঁজে পাওয়া যায় না, তাদের মতামত পাওয়া যায় না। তখন মানুষ স্পিকার তিনি কিভাবে বলেন আমরা মানুষ স্পিকার আজকে এই নির্বাচনকে কুক্ষিগত বা ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছি মানুষ স্পিকার। আমরা আজকে যখন সাংবিধানিক কাঠামোকে, আজকে যখন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এই পদক্ষেপটি নিয়েছি মানুষ স্পিকার, তাদেরকে ডেকেছি আসুন একসাথে বসে এই বৈঠকটা করি, একসাথে বসে বিশেষ কমিটিতে আমরা আলোচনা করি কিভাবে এটা করা যায়। তারা আসেনি মানুষ স্পিকার, ভোট পড়েছে মানুষ স্পিকার বিপক্ষে একটি। এরপরে মানুষ স্পিকার আজকে যখন আমরা আলোচনার জন্য ডাকি, তারা বলেন মানুষ স্পিকার আমরা হরতাল প্রত্যাহার করে আসতে পারবো না মানুষ স্পিকার। আমরা বলতাম যে বিরোধী দল দায়ী না, যদি মনে করতাম যে একদিন তারা আজকে 3 দিনের কর্মসূচি দিয়েছেন, একদিন কর্মসূচি রেখে বাকি 2 দিন মানুষ স্পিকার তারা প্রত্যাহার করবেন মানুষ স্পিকার, তাহলে আমরা বলতে পারতাম যে তারা এসেছেন মানুষ স্পিকার। এরপরে মানুষ স্পিকার আরও একটা বিষয় যেটা চলে আসে মানুষ স্পিকার, আজকে তারা রাষ্ট্রপতির কাছে কখন গেলেন? যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে মানুষ স্পিকার, সময়সীমা শেষ, ঠিক সেই সময় তারা চলে গেছে মানুষ স্পিকার। মানুষ স্পিকার তাদের যে এই যে কর্মকাণ্ড, এগুলি সমস্ত কিছু মানুষ স্পিকার লোক দেখানো কর্মকাণ্ড মানুষ স্পিকার। তারা সজীব ওয়াহেদ জয়ের কথা বলেছেন, জয় যে জরিপটি দিয়েছেন মানুষ স্পিকার যে আওয়ামী লীগের জেতার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে মাঠ পর্যায়ে জরিপ করে মানুষ স্পিকার তিনি জয়টি দিয়েছেন মানুষ স্পিকার। তারপর আজকে একাদশ নির্বাচনী মানুষ স্পিকার আর মাত্র বাকি 2 থেকে 3 দিন, সেই সময় মানুষ স্পিকার বিরোধী দলীয় নেত্রী এসে প্রেস কনফারেন্স করে বলেন যে আমরা আলোচনা আসতে চাই, অর্থাৎ লোক দেখানো একটা জায়গা মানুষ স্পিকার। তাই সর্বশেষে যে কথাটি বলতে চাই, আজকে যখন বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার পরে মিট রমনি সাথে সাথে ফোন করে বলেন যে কংগ্রেচুলেশন, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা, ইউ আর আওয়ার প্রেসিডেন্ট অ্যান্ড ইউ আর মাই প্রেসিডেন্ট, সেই জায়গায় আজকে ফোন করার পরে আমার দলের প্রধানমন্ত্রী যখন ফোন করার পরে বিরোধী দলীয় নেত্রী তাকে অশালীন ভাষায় কথা বলেন এবং বলেন যে আপনি 21শে আগস্ট হামলার জন্য দায়ী, সেই সময় মানুষ স্পিকার সেই অবস্থায় আমরা আজকে বিরোধী দলকেই এই সংকট নিরসনে সমঝোতা না হওয়ার জন্য দায়ী করতে পারি মানুষ স্পিকার। তাই এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হতে থাকে। ধন্যবাদ। আমরা হাফিজউদ্দিন মুন্না সদস্য সরকারি দলের তার বক্তব্য শুনলাম। কেন প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন একেবারে তিনি স্পষ্টভাবে সেটা জানালেন, এবং এই পদত্যাগ করলে কার হাতে ক্ষমতা দেওয়া হবে? সাংবিধানিক বাধ্যবাধকতা নষ্ট হয়ে যাবে, সংবিধান মোতাবেক দেশ চলছে, রাষ্ট্র চলছে, বিরোধী দল কোনো আলোচনা আসেনি। আজকের যে রাষ্ট্রের পরিস্থিতি, এবং এই জন্য তারা বিরোধী দলকে দায়ী করে আজকের এই প্রস্তাবটি আবারও মাননীয় সদস্য সরকারি দলের পাশ হওয়ার আহ্বান জানিয়ে
অনুরোধ জানিয়ে তার বক্তব্য শেষ করেছেন। আমরা ফিরে আসছি বিরোধী দলের দিকে, আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় সদস্য মাসুদ শিকদারকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, সরকার দল তাদের অন্যায়কে বারবার বিরোধী দলের উপর চাপানোর চেষ্টা করেছিল এবং বারবার ব্যর্থ হয়েছিল। মাননীয় স্পিকার, কিভাবে ব্যর্থ হয়েছিল আমি দেখিয়ে দিয়ে যাব। মাননীয় স্পিকার, যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী সাথে সাথে বললেন এরা আমার লোক না, মিডিয়া তাকে চিহ্নিত করে দেখিয়ে দিল আপনার লোক, তখন বললেন এরা বহিষ্কৃত। মাননীয় স্পিকার, তখনও তারা ব্যর্থ হয়েছিল। মাননীয় স্পিকার, আর একবার ব্যর্থ হয়েছিল যখন মাননীয় স্পিকার শেয়ার বাজার কেলেঙ্কারি করেছিল এবং বাংলাদেশের 33 লক্ষ মানুষকে রাস্তায় বসিয়ে দিয়েছিল। মাননীয় স্পিকার, তখন তারা বিরোধী দলকে দায়ী করার চেষ্টা করেছিল এবং ব্যর্থ হয়েছিল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যখন স্বপ্নের পদ্মা সেতুকে পদ্মায় ডুবিয়ে দিলেন মাননীয় স্পিকার, তখন প্রধানমন্ত্রী আবুল হোসেনকে উপাধি দিলেন মহান প্যাট্রিয়ট এবং বিরোধী দলের উপর দোষ চাপানোর চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। মাননীয় স্পিকার, আজকের প্রস্তাবটিও ব্যর্থ হবে। মাননীয় স্পিকার, সরকার দলের সাধারণ সম্পাদক সকালে যখন আলোচনার কথা বলেন, সমঝোতার কথা বলেন, একই দলের উপদেষ্টা বিকালে বলেন আলোচনা হবে না। আবার প্রধানমন্ত্রী বলেন আলোচনা হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, দশম সংসদ নির্বাচন নিয়ে নয়। মাননীয় সদস্য, দশম সংসদ কোথায় গেল মাননীয় স্পিকার? জি, প্রশ্নটি করুন। আপনারা যখন আলোচনার আগেই শর্ত দিয়ে দেন এবং বলেন শর্ত মানলেই আলোচনায় বসবো, তাহলে একটু বলে যান শর্ত মানার পরে আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করব, কে কোন মন্ত্রণালয়ে বসবেন তাই দেখিয়ে যান। আমরা শর্ত ছাড়া বারবার সমঝোতার জন্য সরাসরি চিঠি দিয়েছিলাম, সরাসরি প্রস্তাব উত্থাপন করেছিলাম সংসদে, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে এবং প্রধানমন্ত্রী যে ফোনটি করেছিল মাননীয় স্পিকার, সেখানে লাল টেলিফোন নীল টেলিফোন বলে এক বেলা রাত বেলা কাটিয়ে দিলেন। পরে বললেন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রশংসা করি তার ফরজগারিতার। কিন্তু মাননীয় স্পিকার, আজকের বাংলাদেশের জাতি দেখতে চায় মাননীয় স্পিকার সমঝোতা, সেই সমঝোতার কথা কিন্তু তারা কখনো বলেনি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন কি নিয়ে আলোচনা হবে, আলোচনার আগেই শর্ত মানলে কি নিয়ে আলোচনা করব? আমরা খালি মাঠে গোল দেব। হ্যাঁ মাননীয় স্পিকার, খালি মাঠে অলরেডি গোল দিয়ে ফেলাইছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154টি আসনে গোল দিয়েছে মাননীয় স্পিকার এবং গোল দিয়ে ভাবছেন এত গোল কিভাবে হলো। মাননীয় স্পিকার, কয়েকদিন পর হয়তো হতাশার গান শোনাবেন এভাবে, আগে জানলে এত গোল দিতাম না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন বাংলাদেশের 90% মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাদ দিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য অপেক্ষা করুন। আজকে আপনারা 5 বছর বিরোধী দলে রয়েছেন, 5 বছর আপনারা জনগণের সমঝোতার জন্য, শিক্ষার্থীদের সমঝোতার জন্য, এদেশের অর্থনীতির সমঝোতার জন্য কি করেছেন? আপনাদের উদ্যোগের চিত্রটি ফুটিয়ে দেন আমাদেরকে। মাননীয় স্পিকার, আমরা দেখেছিলাম, আমরা যখন বাংলাদেশের মানুষের উন্নয়ন করতে চাই বিরোধী দলে থেকেও তারা সরকার পক্ষে হরতাল দেয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশের ইতিহাসে সরকার দল কখনো হরতাল দেয় না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, লক্ষ্য করুন তারা সমঝোতার কথা বলছে। মাননীয় স্পিকার, সমঝোতাটি হচ্ছে এ লেভেল এক্সাম এখন রাত 12টার সময় হয় আর ফ্রাইডেতে সবাই ক্লাস করে জুম্মার নামাজ বাদ দিয়ে সবাই পরীক্ষা দিতে। আমরা দেখেছিলাম স্পষ্ট উদাহরণ হচ্ছে এটি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবের মতো অসুস্থ মানুষকে গ্রেফতার করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মওদুদ আহমেদকে গ্রেফতার করা হয়েছে। এভাবে বাংলাদেশে বিরোধী দলের অসংখ্য নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে। এটা কোন ধরনের সমঝোতা মাননীয় স্পিকার? নাকি বলবেন এটা হলো সমঝোতার গ্রেফতার তত্ত্ব? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে সরকার দলের বন্ধুরা যেই সমঝোতার কথা বলছে সেই সমঝোতা আসন ভাগাভাগির সমঝোতা। সেই সমঝোতা হলো মাহবুবুল আলম হানিফের টাকার পাহাড়ের নিচে চাপা পড়ে থাকা তথ্য লুকানোর জন্য নির্বাচন কমিশনকে চাপ দেওয়ার সমঝোতা। মাননীয় স্পিকার, শান্তিতে নোবেল প্রত্যাশী প্রধানমন্ত্রী যখন বিজয় দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে বলেন আসুন সর্বদলীয় সরকার আসলে আসন বন্টন করে দেওয়া হবে, মাননীয় স্পিকার, তাহলে আমরা কিভাবে বলবো? আমরা তখন অবাক হই, অদ্ভুত হয়ে তাকিয়ে থাকি, এ কোন ধরনের সমঝোতা? এ কি বানরের পিঠাভাগ করার সমঝোতা কিনা? মাননীয় স্পিকার, মাননীয় সদস্য একটু সুযোগ দেন। জি, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল বিগত নির্বাচনে, যারা হেরেছে প্রত্যেক দলই হারার পরে বলেছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি। যদি আমি বলছি যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের পরও আপনারা বলেছিলেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি সেই সময়, তাহলে আবার তত্ত্বাবধায়ক কেন চাচ্ছেন আপনারা? মাননীয় স্পিকার, কারণ চাচ্ছি এই তত্ত্বাবধায়ক সরকার তারাই প্রতিষ্ঠা করেছিল এবং যেই জামায়াতের কথা বলছে জামায়াতকে সাথে নিয়েই মাননীয় স্পিকার, তাই তো তারা বলে সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এই কাদের মোল্লার কথা বলেছে, এই কাদের মোল্লার হাত রাখাই তারা সরকার প্রতিষ্ঠা করেছিল। মাননীয় স্পিকার, তাই যেখানে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল ছিল, সেখানে তারা বানিয়েছে বাই দ্য ইলেকশন কমিশন, অফ দ্য সিলেকশন, ফর দ্য আওয়ামী লীগ। মাননীয় স্পিকার, তারা বলেছিল যে আজকে নির্বাচনের ট্রেনটি চলে গেছে। মাননীয় স্পিকার, যেই ট্রেনটি চলে গেছে সেটা গণতান্ত্রিক নির্বাচনের ট্রেন না মাননীয় স্পিকার, সেটা হলো গণতন্ত্রকে হত্যা করার ট্রেন। মাননীয় স্পিকার, সেই ট্রেনটির নাম কি জানেন মাননীয় স্পিকার? সেই ট্রেনটির নাম হলো বাই দ্য আওয়ামী লীগ, ফর আওয়ামী লীগ, অফ দ্য আওয়ামী লীগ। মাননীয় স্পিকার, এই ট্রেনে বিরোধী দল অংশগ্রহণ করবে না এবং যেই নির্বাচন খেলা পাঠিয়েছেন সেই খেলা নিজেই খেলার এবং নিজেই রেফারি। মাননীয় স্পিকার,
তাই এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত না হয় সে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য। বিরোধী দলের নিজেরাই খেলোয়াড়, নিজেরাই রেফারি, তাহলে সেই খেলা কিভাবে হবে? সরকারকে আমরা হরতাল দিতে দেখেছি, আসন ভাগাভাগি নির্বাচন করছে তারা বলেছেন। এক পর্যায়ে তিনি প্রথম দিকেই বিশ্বজিৎ হত্যা, শেয়ার বাজার, পদ্মা সেতু এগুলি বিভিন্ন উদাহরণ দিয়ে এই সরকারের ব্যর্থতার কথা তুলেছেন এবং তিনি বলেছেন যে সঙ্গে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি। এই যে সরকারের অবস্থান, সেই অবস্থান তারা ব্যাখ্যা চেয়েছেন। তবে আমরা আবারও দুই দলনেতার বক্তব্য কিছু শুনে নিই এবং সেই কারণে আমি সর্বপ্রথমেই যুক্তি খণ্ডন পর্বে মাননীয় বিরোধী দল নেতাকে আবার 2 মিনিট তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আজকে যে এই ছায়া সংসদে যারা সরকারি দল রয়েছেন তারা সত্যিকারে আমাদের দেশের সরকারি দলের মতো একচেটিয়াভাবে একদলীয়ভাবেই কিছু কথা বলে যাওয়ার চেষ্টা করেছেন। মাননীয় স্পিকার প্রথমে লক্ষ্য করুন, তারা বলেছে প্রধানমন্ত্রী আসন বন্টনের একটা প্রস্তাব দিয়েছেন। মাননীয় স্পিকার, এটা কি যুবলীগের সেই টেন্ডারবাজি বন্টনের আন্দোলন? মাননীয় স্পিকার, সেই আয়োজন? মাননীয় স্পিকার, সেটা নয়। মাননীয় স্পিকার, ওনারা প্রধানমন্ত্রীর ফোন আলাপের কথা বলেছেন, সেই ফোন আলাপটি আমরা দেখেছি, সেখানে লাল টেলিফোন নীল টেলিফোন বলে 48 ঘন্টা আলটিমেটামের সময়টি নষ্ট করা হয়েছে এবং সেই 40 মিনিটের মধ্যে আমরা জানতে পেরেছি তিনি ভালো নামাজ পড়েন, ভালো রান্না করেন। মাননীয় স্পিকার, আর সবচেয়ে এটাই ভালো জানতে পেরেছি তিনি নিজের হাতে রান্না করতে জানেন, এটাই জাতি পেয়েছে, আর কিছুই পাওয়া যায়নি। এবং সেখানে মূল ছিল মাননীয় স্পিকার, বিরোধী দলের নেত্রীকে একবেলা খাওয়ার দাওয়াত দিয়েছিলেন, সেখানে সমঝোতার কোনো দাওয়াত দেওয়া হয়নি। মাননীয় স্পিকার, জিএসপির জন্য উনি জিএসপি সুবিধা ইউরোপিয়ান ইউনিয়ন বন্ধ করতে চাচ্ছেন, এজন্য উনি বিরোধী দলকে দায়ী করেছেন। মাননীয় স্পিকার, যদি সরকার দল এতই সচেষ্ট থাকতো যে জিএসপি সুবিধা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ফিরিয়ে আনার জন্য, তাহলে সরকার দল তারা যখন এই নির্বাচন পর্যবেক্ষণ করতে চাচ্ছেন না, সেই নির্বাচনকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেন না। মাননীয় স্পিকার, তারা বন্ধ করে দিতেন সেখানে। মাননীয় স্পিকার, ওনারা বলেছেন হরতাল অবরোধ হচ্ছে, অবরোধ করতে সেখানে সহিংসতা তৈরি করে বিরোধী দল। মাননীয় স্পিকার, গত 23শে ডিসেম্বর পাবনা শহরে একটি নাসিম উদ্দিন মাসুল নামে আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ ধরা পড়েছে একজন যুবলীগ নেতা। মাননীয় স্পিকার, তাহলে আমরা স্পষ্টই যে সহিংসতা কারা তৈরি করে? মাননীয় স্পিকার, আজকে আমরা দেখতে পাচ্ছি সংবিধানের 123 ধারার 3 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে আমরা যদি এই 5 বছরের মধ্যে সংসদ ভেঙে দিয়ে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব, সেক্ষেত্রে তারা মানুষকে তারা স্পষ্ট বলেছে 10ম জাতীয় সংসদ নিয়ে আর কোনো কথা হতে পারে না। এবং এই নির্বাচনকে কিন্তু আজকের যে প্রধান অতিথি রয়েছেন উনি স্পষ্ট বলেছেন এটি ইলেকশন না, এটা সিলেকশন। মাননীয় স্পিকার, এবং এরকম সিলেকশনের দিকে যখন এগিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার, সংবিধানে স্পষ্ট বলা থাকার পরেও তারা সংবিধান বিরোধী কাজ করে, যেখানে বলছেন 5 তারিখে হতেই হবে, এটা সম্পূর্ণ মাননীয় স্পিকার এটাই স্পষ্ট যে তারা সমঝোতা চাচ্ছেন না। মাননীয় স্পিকার, তাই তো মাননীয় স্পিকার এটাই বলতে পারি যে আজকে সরকার দলই সমঝোতার জন্য দায়ী, বিরোধী দল নয়। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ফিরে আসছি সরকারের দিকে, আহ্বান করছি আমাদের সর্বশেষ বক্তা ওয়াইন্ড আপ সেশনে মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে এই পর্যায়ে তার রিবার্টাল সেশনে বক্তব্য প্রদান করার জন্য। ভুলে ভরা একটি দল, ভুলে ভরা বক্তব্য। মাননীয় স্পিকার, তার সাথে যুক্ত হয়েছে অবিশ্বাসের উৎস থেকে সৃষ্টি হওয়া আজকের এই সংসদে তারা এসেছেন। মাননীয় স্পিকার, আমার মাননীয় প্রধানমন্ত্রী লাল টেলিফোনে তাদেরকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন আলোচনার জন্য। আপনি কয়টি মন্ত্রণালয় চান আপনার নেতা কর্মীদেরকে নিয়ে আসেন? আপনি কি আপনার নিজ দলের এমপিদের থেকে আপনি অনির্বাচিতদেরকে বেশি প্রাধান্য দিবেন, বেশি পছন্দ করেন? এই প্রশ্নটিও তিনি করেছিলেন। মাননীয় স্পিকার, আজকে তারা মার্চ ফর ডেমোক্রেসির নামে জেনোসাইড ফর ডেমোক্রেসি করবে, এই কারণেই নেতাকর্মীদেরকে মাঠে থাকতে বলা হয়েছে। মাননীয় স্পিকার, আজকে বিহঙ্গবাসের উদাহরণ দিলেন মাননীয় উপনেতা। উপনেতা কি এটি জানেন না? এই মামলায় মাননীয় মহাসচিব বিরোধী দলের তিনি প্রধান আসামি, 4 দলের নেতাকর্মী এটি ঘটিয়েছে। মাননীয় স্পিকার, আজকে তারানকোর কথা বললেন, তারানকো গিয়েছিল নেলসন ম্যান্ডেলার শেষ কীর্তিতে। তারানকো এবং মাননীয় রাষ্ট্রপতি তিনি সেখানে গিয়েছিলেন এবং আমরা দেখেছি মহাসচিব বান কি মুন এবং তারানকো বাংলাদেশের 2 দলের সমঝোতার জন্য বলেছেন আপনারা সংবিধানের আলোকে সমঝোতার মাধ্যমে একসাথে সংলাপে বসুন, এবং তারা সেটি বারবার তাদেরকে 5 বছর বিরোধী দলে থেকে তারা সমঝোতার জন্য কি করেছে সেই প্রশ্নের উত্তর চাওয়া হলে তাদের পক্ষ থেকে কোনো সাড়া আসে নাই। তারা সরকারি দলের কিছু ব্যর্থতা, এগুলো বাংলাদেশের গণতান্ত্রিক ডেমোক্রেটিক কালচারে পরিণত হয়েছে, যেগুলো তারা শিখিয়েছেন। বিশ্বজিতের কথা বলেছেন, বিশ্বজিতের স্পষ্ট বিচার হয়েছে, ফাঁসি হয়েছে এবং তার স্পষ্ট উদাহরণ এই সারা দেশবাসী দেখেছে। মাননীয় স্পিকার, আজকে রুহুল কবির রিজভী তিনি সরাসরি মদত দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকে নেতা কর্মীদেরকে মাঠে পাওয়া যায় না, কারা অভিভাবক, কারা নিয়ন্ত্রণ করবে? মাননীয় স্পিকার, পরিবারে যদি পিতাই না থাকে তাহলে সন্তানদের হাল কি হবে তার উত্তর পিতারা দেয়নি। মাননীয় স্পিকার, তারা আলোচনায় আসার কথা বলেছে। মাননীয় স্পিকার, আমরা এত বিনয়ের সাথে অনুরোধ জানিয়েছেন আমার প্রধানমন্ত্রী, আমরা তাদেরকে আলোচনার জন্য বলেছি। এই দেশ আলোচনা চাই, বাংলা মা আলোচনা চাই, এ দেশের সংবিধান আলোচনা চাই, সমঝোতা চাই। মাননীয় স্পিকার, তারা পূর্ব শর্ত লাগাই দিয়েছে। মাননীয় স্পিকার, পূর্ব শর্তের কারণ দিয়ে কখনো আলোচনা হয় না। আপনাদের বলেছি কি শর্ত মানলে আপনারা, কি মানলে আপনারা আসবেন।
তারপরও আপনারা উইথড্র করেছেন মাননীয় স্পিকার। আজকে তারা মূল দরজা এবং সমঝোতার যে দরজাটির কথা বলেছে মাননীয় স্পিকার, সেই দরজাটি তারাই বন্ধ করে দিয়েছে মাননীয় স্পিকার। তারা চায় যুদ্ধ অপরাধীদের বিচার নামক যে একটি প্রক্রিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমার প্রধানমন্ত্রী সহ আমার সরকার দাঁড় করিয়েছে মাননীয় স্পিকার, এই বিচারের পরবর্তীতে যে তারা একটি সিস্টেমেটিক ওয়েতে আসবে। আমার প্রধানমন্ত্রী এগিয়ে গিয়ে দশমের পরে একাদশের আলোচনার কথাও বলেছে মাননীয় স্পিকার। এটি সমঝোতার একটি জায়গা মাননীয় স্পিকার। তাই আজকের মহান সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার সকল যোগ্যতা রাখে এবং এটি যদি গৃহীত না হয় তাহলে লাখো শহীদের আত্মা কষ্ট পাবে মাননীয় স্পিকার। তো যাই হোক, আমরা দুটি বিশ্ববিদ্যালয়ের তরুণ বিতার্কিকদের মধ্যে তাদের ভাবনাগুলো আমরা জেনেছি এবং বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানের জন্য উভয় দলের পক্ষ থেকে তাদের স্ব অবস্থান আজকে এই প্রতিযোগিতার কারণের জন্য তারা ব্যাখ্যা করে তাদের এই জয় ছিনিয়ে আনার জন্য তারা চেষ্টা করেছেন। এটি একটি মক পার্লামেন্ট, এখানে কোনো সরকারি দল বিরোধী দল কাউকে আমরা আক্রমণ করার জন্য এখানে এসে এখানে শুধুমাত্র আমাদের এই জয় পরাজয়ের জন্যই তারা তাদের নিজস্ব অবস্থান থেকে বক্তব্য দিয়েছে। যাই হোক, আমরা আমাদের আয়োজনে সার্বক্ষণ আমরা দেখেছি যে প্রধান অতিথি হিসেবে বসে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, প্রবীণ আইনজীবী, যিনি একসময়ে আজকে যে দুই প্রধান নেত্রীর কথা বলা হচ্ছে, এই দুই প্রধান নেত্রীর যখন সমস্যায় পড়েছিল সেই 111-এর সময় তাদের দুজনের পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন। আজকে আমাদের এই জাতির সংকটের সময় আমাদের এই ছায়া সংসদে তিনি প্রধান অতিথি হিসেবে এসেছেন ব্যারিস্টার রফিকুল হক। আমরা আহ্বান করছি আমাদের এই সংকটময় মুহূর্তে আমাদের বিশিষ্ট আলোচক আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হককে তরুণ বিতার্কিকদের বক্তব্যের আলোকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ব্যারিস্টার রফিকুল। আমি সবসময় বলেছি, আপনার কাগজেও দেখেছেন, যে এই ওল্ড জেনারেশন শুড গো, ইয়াং জেনারেশন তারা দেশের ক্ষমতা নেওয়া দরকার, সে বিএনপি হোক আর আওয়ামী লীগই হোক। আপনাদেরকে আমি শুধু ধন্যবাদ জানতে চাই যে আপনাদের মতো ইয়াং জেনারেশন যেখানে আছে দেশের ভবিষ্যৎ যত খারাপ আমরা ভাবি তত খারাপ না। আপনারা যখন সত্যিকারে এই সরকারের কর্ণধার হবেন, এই সরকার চালাবেন, ম্যাচিওর হবেন, সংসদে আসবেন, তখন দেশের চিন্তাধারা এবং দেশের সার্বিক উন্নয়ন অন্যদিকে বয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবেন, শুধু পলিটিক্স করে পেটের ভাত হয় না, আপনাকে দেখতে হবে সবসময় দেশের ইকোনমিক উন্নতি কী করে হচ্ছে, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে, ফরেন ইনভেস্টমেন্ট কী করে আসে সেগুলো চেষ্টা করতে হবে। আপনাদের শিক্ষা, আপনাদের টেকনিক্যাল এডুকেশন এবং এডুকেশন বিভিন্ন, আজকাল তো ডিজিটালের যুগ, কম্পিউটারের যুগ, এগুলো আপনাদের শিক্ষায় শিক্ষিত হতে হবে দেশের জন্যে। আপনার স্বার্থ হচ্ছে পার্টির স্বার্থের উপর দেশের স্বার্থ। এইটুকু মনে রাখবেন, যা কিছু করেন দেশের স্বার্থের বিরুদ্ধে করবেন না, দেশের স্বার্থে করবেন। আর একটা কথা বলবো, ইয়াং জেনারেশন আপনারা মানুষের সেবা করবেন, এটুকু আমি আশা করি। এবং গণতন্ত্র ছাড়া বর্তমান সমাজে কখনোই আপনি বড় হতে পারবেন না। সারা পৃথিবীর সঙ্গে কম্পিটিশন দিতে গেলে গণতন্ত্র ইজ দ্য অনলি অল্টারনেটিভ। নির্বাচনটা আইনত হতে হবে 24শে জানুয়ারির মধ্যে হতে হবে। আর দরকার হলে এখনও অ্যাসেম্বলি ডিজলভ করে নাই, আছে, তাহলে ওটা 20 বা 22শে জানুয়ারিতে যে অ্যাসেম্বলি ডিজলভ করে সেখান থেকে আরও 90 ডেজের মধ্যে। সুতরাং নির্বাচন যে বলছে, যে আওয়ামী লীগ বলছে যে নির্বাচন ডেফার করার কোনো উপায় নাই, এটা ঠিক না। যদি বিএনপি রাজি থাকে তা আমি অ্যাপিল করবো আওয়ামী লীগকে যে তারা চিন্তা করুক এই ডেফার করে কিভাবে এই নির্বাচনটাকে সত্যিকারে মিনিংফুল নির্বাচন করা যায়। আর কেয়ারটেকার সরকারের কথা বলছেন, কেয়ারটেকার ডিমান্ড তো আওয়ামী লীগেরই ছিল। ইফ আই রিমেম্বার, কেয়ারটেকারে আওয়ামী লীগেরই এই কেয়ারটেকার ছিল, এখন বিএনপি বলছে। কিন্তু পাবলিক অপিনিয়ন দেখেন, আমি কাগজে অপিনিয়ন দেখলাম, তারা 80% বলে যে কেয়ারটেকার সরকার হলে সত্যিকারের একটা মিনিংফুল ইলেকশন হবে। কিন্তু তারা যদি দয়া করে একটু আমরা যা বলছি, আপনারা যা বললেন, এটা যদি কানে নেয় তাহলে দেশের অনেক ভালো হবে, এইটাই আমি আশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করি। ধন্যবাদ ব্যারিস্টার রফিকুল হককে। যা করা দরকার দেশের স্বার্থে করার তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আজকের এই তরুণ ছেলেমেয়েরা যারা এই ছায়া সংসদে অংশগ্রহণ করেছে, তারা যখন দেশের কাণ্ডারি হবে তাহলে দেশের যে সমস্যার কথা আমরা বলছি, এত সমস্যা হওয়ার কথা নয়, এবং তিনি সমস্যা নিয়ে ভাবছেন যে সমস্যাগুলো আমাদের সকল কিছু সমাধান হয়ে যাবে। তাকে ধন্যবাদ জানাই আমাদের এই ছায়া সংসদে এসে আমাদের তরুণ বিতার্কিক সহ আমাদের ছাত্র ছাত্রী, অভিভাবক এবং অনুষ্ঠানের মানকে আরও বৃদ্ধি করার জন্য। আমরা যে ছায়া সংসদে কথা বলেছিলাম সেটি ছিল যে নির্বাচনী বিতর্ক, ইলেকশন ডিবেট, রাজনৈতিক সংকট সমাধানের জন্য বা সমঝোতার জন্য দায়ী কে,
এই বিষয় নিয়ে আমরা আমাদের আজকের এই প্রস্তাব এখানে উত্থাপন করেছিলাম। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাজনৈতিক সংকট নিরসন সমঝোতা না হওয়ার জন্য বিরোধী দল দায়ী। যারা এই সরকারের এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। সম্মানিত বিচারক, তারা তাদের ফলাফল দিয়েছে। ব্যারিস্টার রফিকুল হকও আগ্রহ প্রকাশ করে বসে আছেন যে আজকের এই ছায়া সংসদে আসলে হ্যাঁ এবং না এর মধ্যে কোনটা যুক্ত হয়েছে। যাই হোক, আমরা হ্যাঁ না ভোট গ্রহণ করলাম। আমাদের যে প্রস্তাবটি সরকারের পক্ষ থেকে করা হয়েছিল রাজনৈতিক সংকট সমাধানের না হওয়ার জন্য বিরোধী দলকে দায়ী করেছে তারা। আজকের এই সংসদে এই প্রস্তাবটি যদি সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণের জন্যই বলতে হচ্ছে এই ছায়া সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। না যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল ইভাইস ইউনিভার্সিটিকে বিজয়ী বলে ঘোষণা করছি। ধন্যবাদ জানাই ইভাইস ইউনিভার্সিটিকে আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য। আরও বেশি ধন্যবাদ জানাই বন্ধুপ্রতিম বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির 3 জন বিতার্কিক সহ তাদের সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা সকলকেই আমাদের এই আয়োজনে, এই আসরে ইলেকশন ডিবেটে অংশগ্রহণ করে আমাদের আয়োজনকে আরও সমৃদ্ধ করার জন্য। দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের এই জাতীয় নির্বাচন নিয়ে ইলেকশন ডিবেট দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান, আগামী প্রতিযোগিতা, আগামী ছায়া সংসদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানে শেষ করছি।